ফটোগ্রাফির জার্নিটা শুরু হয়েছে বলা যায় পুরান ঢাকা থেকে, বা আমাকে ফটোগ্রাফি শিখিয়েছে পুরান ঢাকায়। আসলে যেহেতু জন্ম পুরান ঢাকা, তো পুরান ঢাকার এই অলিগলি, পুরান ঢাকার মানুষ, পুরান ঢাকার ঐতিহ্য, পুরান ঢাকার হেরিটেজ, বিশেষ করে বলা যায় যে পুরান ঢাকার যে উৎসব, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন মানুষের যে এক একটা ঐতিহ্য, এক একটা উৎসব এখানে দেখা যায়, সেই থেকেই বলা যায় ভালো লাগা থেকেই এই ফটোগ্রাফি জার্নিটা শুরু। দীপলোরে আমি ছোটবেলা থেকেই চিনি। ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি ওর আকর্ষণ তো ছিলই। এই আকর্ষণ বিকর্ষণের মাঝেও অনেক চড়াই উতরাই আর কষ্ট পার করে নিজেরা আজকে এই জায়গায় দাঁড়া করাইছে। ঠিক এই সময় আয়েশা যখন দীপলো আমাকে প্রথম বলল যে ও কম্পিউটার বানাবে, আমি জাস্ট ওর একটা কথা বলছিলাম, এই সময় কেন? এইরকম একটা ভরাডুবি সময়ে কম্পিউটার বানানো, যেখানে সুদূর আমেরিকায় কেউ হয়তো বা স্বইচ্ছায় কম্পিউটার বানাচ্ছে না, সেইখানে ও কেন এখন বানাবে? ওর একটাই কথা ছিল যে আমরা যদি বানাইতে এখন বলি ও বানাবে। ওরে কম্পিউটার কিনতে বলছি আমি সে আরো 2 বছর আগে থেকে। ও সেই 2 বছর আগে থেকেই এই প্রচেষ্টা করে যেতেছে, নানান রকম জটিলতার কারণে সে করে উঠতে পারে না। একজন ফটোগ্রাফারের জন্য একটা পার্সোনাল কম্পিউটার যে কি, এইটা আসলে বলাই বাহুল্য। আমি নিজে 6 বছরের মতো ফটোগ্রাফি করে এই বিষয়টার অনুধাবন করছি। হ্যাঁ, আমি জানি অনেকেই অফেন্ড হবেন যে মোবাইল দিয়েও তো ফটোগ্রাফি করা যায়, পেন ড্রাইভেও তো ছবি রাখা যায়। অবশ্যই যায়, কিন্তু 1000 জিবি যখন ভরে যাবে, আপনার 500 জিবির এসএসডিও যখন ভরে যাবে, আপনার ফোনের লাইটরুমের ক্র্যাক ভার্সনটা আপডেট হয়ে যাবে, আপনার স্ন্যাপশিটে কাজ করা লাগবে, আপনার ওই লিমিটেড এডিশনের মধ্যেই থাকতে হবে কাজগুলা করার জন্য। ফটোগ্রাফির একটা ফিল্টার কেবল আপনার রিলে থেকে যাবে ফটোশপের টিউটোরিয়াল হয়ে, তখনই আসলে প্রবলেমটা দেখা দেয়। ফটোগ্রাফি, এবং আমি যেহেতু প্রফেশনাল একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত, তো তার জন্য আমার মনে করলাম যে আমার জার্নিটা, ফটোগ্রাফির জার্নিটা এগিয়ে নিয়ে যেতে আমার একটু পিসি দরকার। কেননা এই ফটোগ্রাফি শুরু থেকে আমি মোবাইল ব্যবহার করে আমার যত ছবি এডিট করতাম, মানে আমার তোলা ছবিগুলো এডিট করতাম, মাঝে মাঝে এই ছবিগুলা বিভিন্ন ফটোগ্রাফি কর্মশালায় দিতাম, এক্সিবিশনে সাবমিট করতাম। কিন্তু মনে করলাম যে এই জার্নিটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর আমার এই জার্নিটা এগিয়ে নিয়ে যেতে হলে আরো একটু শক্তিশালী ডিভাইস দরকার। তো ক্যামেরা এখানে মেজর না মনে করে আমি মনে করলাম যে আমার এখন একটি পিসি দরকার। এইসব কারণে দ্বীপের প্রয়োজন বিবেচনা করে আমরা এই অসময়ে একটা সময় উপযোগী পিসি বানানো ট্রাই করব দ্বীপের জন্য, যাতে দ্বীপ তার ওয়েটিং লিস্টের একটা প্রোডাক্ট হইলেও কমাতে পারে। এইটা একটা জাস্ট নর্মাল পিসি না, এইটা একটা হার্ডওয়ার্কিং ফটোগ্রাফারের ফার্স্ট ড্রিম পিসি। এমন যেন না হয়ে যায় তার পার্সোনাল কম্পিউটারটা, প্রথম পার্সোনাল কম্পিউটারটা আমরা ভুলভাবে রিপ্রেজেন্ট করতেছি, কিংবা তার 2 বছর পরে মনে না হয় যে তার পিসিটা এফিশিয়েন্ট না। আমরা এই বিল্ড স্টোরেজ হিসেবে নিচ্ছি একটা এসএসডি, যেটা হচ্ছে AITC কিংসম্যান 600 আলট্রা 512 জিবির PCI Gen 3 এসএসডি। এই সময় PCI Gen 3 কেন নিছি তার 2টা কারণ আছে, যা একটু পরেই বুঝতে পারবেন। আর এই বর্তমান সময়ে পুরো ওয়ার্ল্ডে যে শুধু র্যামের দামই বাড়তেছে এমন না, স্টোরেজগুলোর একটা ঘাটতি দেখা যেতেছে, কেননা প্রচুর পরিমাণে AI হাউস, AI পাওয়ার হাউস, সার্ভার হাউস এগুলো তৈরি হচ্ছে। তাই এই বাজারে আমরা রিনোন কোনো ব্র্যান্ডের কাছে না গিয়ে একটা 3500 রিড স্পিড আর 2500 থেকে 3000 মতো রাইট স্পিড আলা একটা এসএসডি সাজেস্ট করতেছি, যার 5 ইয়ারের ওয়ারেন্টি আছে। আমরা আশা করতেছি ডিপের যে সফটওয়্যারগুলো দরকার, লাইক লাইটরুম, ক্যাপচার ওয়ান, ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলাতে সে একটা বাজেট ফ্রেন্ডলি বেস্ট পারফরমেন্স পাবে। এই পিসিটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এর বাজেট, তাই আমরা মাদারবোর্ডে খুব একটা বেশি ফোকাস দিতে পারতেছি না। তবে আমাদের মোস্ট কনসার্ন হচ্ছে এখানে ভ্যালু ফর মানি, তাই আমরা MSI B450M A Pro Max 2 এর এই মাদারবোর্ডটা নিছি। আমি জানি এখন বিকট পরিমাণে একটা প্রবলেম সৃষ্টি হতে পারে, কিন্তু দেখেন আমরা আগেই বলছি ভ্যালু ফর মানি লাগবে। এই মাদারবোর্ডের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই মাদারবোর্ডটা ওভারক্লক করা যায়, তাই আমরা B550 বাদ দিয়ে এই Gen 3 এর মাদারবোর্ডটা নিলাম। আর যেহেতু এই মাদারবোর্ডে Gen 4 এর এসএসডি গুলো সাপোর্টই করবে না, তাই অহেতুক আমরা কেন Gen 4 এর এসএসডি নিয়ে এই সময় টাকা নষ্ট করব। এই কারণে আমরা Gen 3 এসএসডি নিছি। আর হ্যাঁ, এই দামে বাজারে আপনি এই মডেলগুলোর মধ্যে বেশ কয়েকটা মাদারবোর্ড অ্যাভেলেবেল পাবেন। আসুসের আছে, গিগাবাইটের আছে, বাট আগেই বলছি এখানে আমাদের বাজেটে বেস্ট পারফরমেন্স দরকার। ওভারক্লকের পাশাপাশি আপনি পাচ্ছেন ল্যান সাপোর্ট। এইটার ল্যান প্রায় 2.4 গিগাহার্জ স্পিড সাপোর্ট করে, অর্থাৎ আপনি GBPS এর সাপোর্ট পাচ্ছেন এই মাদারবোর্ডটায়। একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার কিংবা একজন ভালো ফটোগ্রাফারের জন্য একটা হাই এন্ডের পিসি মাস্ট। একটা ওয়ার্ক স্টেশন হইলেও তার কাছে সেটা কম পড়বে, কিন্তু ব্যক্তিগত অবস্থায় ডিপ্লোর কথা চিন্তা করতে গেলে আমাদের এর চেয়ে পাওয়ারফুল প্রসেসর এই বাজেটে অসম্ভব। আমরা প্রসেসর হিসেবে চুজ করতেছি 57G Ryzen 7 57G। এখন অবশ্যই আমি আবার গালি খাওয়ার পর্যায়ে চলে আসছি যে জি প্রসেসর কেন।
কারণ ভাই আমরা গ্রাফিক্স কার্ড এই প্রাইস রেঞ্জে নিতে পারতেছি না, আর এই প্রাইস রেঞ্জে আপনি যে গ্রাফিক্স কার্ড নেবেন তার থেকে একজন ফটোগ্রাফার কিংবা একজন গ্রাফিক ডিজাইনারের জন্য জি প্রসেসরটা হিউজলি ওকে। এই জি প্রসেসরের বাইরে গিয়ে তার কোনো কাজ করাই লাগবে না। আমি জানি এই বিষয়ে অনেকের দ্বিমত থাকবে, কিন্তু আমাদের প্রোডাকশনে আমরা জি দিয়ে খুব ভালো ভালো কাজ নামায় ফেলতেছি, বড় বড় লেভেলের কাজ করতেছি। ইনফ্যাক্ট আমাদের প্রোডাকশনের মেইন 2জন গ্রাফিক ডিজাইনারই জি প্রসেসর ইউজ করে। বাজেট যেহেতু ইস্যুই, তাহলে আমরা কেন 56G 56GT রাইজন 5 এর এই সিরিজগুলো না নিয়ে রাইজন 7 এর 57Gর দিকে গেলাম। দেখেন ওইগুলো হচ্ছে 6 কোরের প্রসেসর, আর এগুলো হচ্ছে 8 কোরের প্রসেসর। আপনি ভাবতেই পারেন 2 কোরে আর কি আসবে যাবে। এই নিয়ে একটা ডিটেলসে আমাদের অভিজিৎ একটা ভিডিও বানাইছে, সেটা আপনি দেখে নিতে পারেন। এইটা দেখলে আপনি বুঝে যাবেন একটা হিউজ পারফরমেন্সের ডিস্টেন্স রয়ে গেছে। তো বাজেট ফ্রেন্ডলি বানাইতে গিয়ে আমরা আমাদের পারফরমেন্সে কোনো গ্যাপ দিতে চাচ্ছি না। আরও একটা বড় কারণ হচ্ছে ফিউচারে যত সফটওয়্যার আসবে সবগুলো আস্তে আস্তে 8 কোরের প্রসেসরগুলোকে প্রাধান্য দিতে থাকবে। আর দীপ যদি তার ডেস্কটপটাকে আপডেট করতে চায়, সে যেন পার্ট বাই পার্ট আপডেট করতে পারে, তার জন্য খুব একটা প্যারা না হয়। এইটাও অন্যতম কারণ ছিল এই 57G প্রসেসরটা সিলেক্ট করার জন্য। আর জি প্রসেসর ইউজ করতেছি যাতে সে সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা পায় উইদাউট গ্রাফিক্সের কাজ করার সুযোগ। এইখানে আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমাদের প্রোডাকশন হাউসের ম্যাক্সিমাম পিসিগুলাই হচ্ছে জি প্রসেসরে বানানো। এর সবচেয়ে বড় আমাদের পার্সপেক্টিভ হচ্ছে আমরা একটু বটলনেক ফেস করলেও আমাদের যদি কখনো গ্রাফিক্স কার্ডগুলো ডাউন হয়ে যায়, আমাদের কাজগুলো একেবারে আটকায় যায় না। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা ভালোবাসে আমাদের ভিডিও এডিটরের পিসিটা বানানোর সময় একটা এক্স প্রসেসর মোস্ট পাওয়ারফুল প্রসেসর চুজ করছিলাম, এবং মহান্ত বিয়েতে সেই পিসিটারই গ্রাফিক্স কার্ড পড়ে গেছে। রিসেন্টলি আমরা প্রচুর সাফার করতেছি, ঈদের আগে কোনো গ্রাফিক্স কার্ড আসবে না, আর যে কারণে একটা 2GB সাপোর্ট গ্রাফিক্স কার্ড দিয়ে আমাদের ভিডিও এডিটরের মেইন ভিডিও এডিটরের চলতে হচ্ছে। বলেন কি, যা একটা ড্রামাটিক ট্র্যাজেডিক মোমেন্ট আমাদের প্রোডাকশনের জন্য। আর এইসব কারণেও মাঝে মাঝে বটলনেক ফেস করলেও আপনি হয়তোবা আপনার প্রফেশনাল লাইফে কোনো কম্প্রোমাইজ করবেন না। এই বিল্ডের জন্য একটা 450 ওয়াটের গ্যামিডাস অরা জিপি 450 80+ হোয়াইট টেডের একটা পাওয়ার সাপ্লাই আমরা নিছি। এইটা এই সেটআপের জন্য মোর দেন ক্যাপাবল। যদি ও ডিভাইস কিংবা ড্রাইভারগুলো আপডেট করতে থাকে তখন হয়তোবা ফিউচারে ওর এর থেকে পাওয়ারফুল একটা পিএসইউ নেওয়া লাগবে, বাট এই পর্যন্ত এইটাই ঠিক আছে। 5 বছরের ওয়ারেন্টি পাইতেছে, 80+ একটা সার্টিফিকেশন আছে, হোয়াইট রেটেড, মোর দেন এনাফ। এবার বহুল প্রতীক্ষিত একটা জিনিস, সেটা হচ্ছে কেসিং, যেটা হচ্ছে আমাদের ইউজারের চয়েসে নেওয়া। এইটা হচ্ছে ভ্যালুটপের নুবিয়া সিরিজের 20F5W একটা মাইক্রো ATX কেসিং, যার মধ্যে 5টা ARGB ফ্যান আছে। মানে বিষয়টা মারাত্মক জক্ষম, মোর FPS, মোর হ্যান্ড দেন, মোর ভালো কিল পাবেন গেমে, ফটোশপেও পাইতে পারেন, কালার ভালো আসবে ছবিতে, এমন কিছু। এর এয়ারফ্লো খুবই ভালো, তবে জায়গা নিয়ে তেমন কোনো স্বল্পতা খুব একটা না। কেননা আমাদের যিনি হচ্ছে এটার ইউজার হবেন রেঞ্জেই একটা অলওয়েজ ইউজ করবেন। ফিউচারে যদি তার কোনো কিছু আপডেট করতে হয়, যা হচ্ছে কেসিংয়ের ভিতরে দিতে হবে, তা আলাদা। তবে কেসিংয়ের মধ্যে যদি হাল্ক বসায় তাইলে হয়তো বা জায়গা হবে না আসলে। যাই হোক, হাল্ক বাদে মোটামুটি সবই ধরবে। কেসিংয়ের এয়ার ফ্লো ভালো, কেসিংয়ের পজিশনিংগুলো ভালো, কেসিংয়ের ARGB ফ্যানগুলো কন্ট্রোলেবল। যদি কখনো RGB সাপোর্ট আলা মাদারবোর্ড তিনি কখনো ক্যারি করেন, অবশ্যই কেসিংয়ের এই ফ্যানগুলো ক্যারি করতে পারবেন। ভ্যালু ফর মানি হইলেও ঠিক আছে। এইটা এই পিসিটার আউটলুক নির্ধারণ করে, আর তাই এটা আমরা সম্পূর্ণ আমাদের ইউজারের প্রেফারেন্স অনুযায়ী নিছি। তবে এই প্রাইস রেঞ্জে এর আশেপাশে বেশ কিছু কেসিং আছে যা আসলে চোখের ধাঁধা ছাড়া আর কিছুই না। তবে এটা বলতেই হবে আমাদের ইউজারের চয়েস যথেষ্ট ভালো, তাই তিনি এই কেসিংটা নিছে। ইন্টারন্যাশনালি র্যামের বাজারে যে পরিমাণ আগুন লাগছে তাতে হয়তোবা কৈলাসখেরের রামরাই নাই, এই র্যামের বাজারের আগুন নিভাইতে হবে। তাও র্যাম না নিয়ে তার উপায় নাই, কেননা র্যাম ছাড়া তো আর পিসি চলবে না, ঠিক যেমন তোমাকে ছাড়া আমি। আমরা র্যাম হিসেবে নিয়েছি ক্রশিয়ারের ভেঞ্জেন্স LPX 3200 mAh একটা 16GB স্টিক, একটা স্টিক। আর হ্যাঁ, এটা একটা জাতীয় র্যাম বলতে পারেন, ক্রশিয়ার মতো একটা রিনোন ব্র্যান্ডের র্যাম। এইরকম একটা উদ্ভট বাজারে যেন তেন র্যাম নেওয়াটা আমার কাছে মনে হয় রিস্ক, কেননা এখন র্যামের প্লেটগুলো অন্যরকমভাবে চেঞ্জ হতে পারে। আর তাছাড়াও যখন আমি প্রাইস দিয়ে র্যামটা নিচ্ছি আর নিতেই হবে, তখন আমি কেন একটু লো ইন্ডের র্যামগুলো নিব? আমি অবশ্যই একটা হাই ইন্ডের র্যামের দিকে আমার যাওয়া উচিত, যাতে ফিউচারে এটার রিসেল ভ্যালুটা আমি পাই, অথবা আমার এটার এক্সচেঞ্জ রেট কিংবা সব কিছু ভালো থাকে। আর তাছাড়াও আপগ্রেডের সুবিধা তো ছিলই। আর একটা কথা, আপনি এখন আমাকে দুইটা জিনিস জিজ্ঞেস করবেন, এক RGB কই, 2 3200 mAh র্যাম কেন, 3600 থুয়া। ভাই সিম্পলি একটা কথা বলি, এই দুইটার উত্তর একটা মিমি আসে, আব মে ক্যা বলু ইসকা জবাব, বুঝছেন?
কারণ আমি যদি এই বাজারে একটা 3600 mAh র্যাম কিনতে যাই, আমি কিচ্ছু বলবো না, আপনারা যে কোনো ওয়েবসাইটের থেকে একটা প্রাইস দেখে নিন। অলমোস্ট এটা একটা রং জাজমেন্টাল ডিসিশন হবে আমাদের এই বিল্ডের জন্য। অবশ্যই 3200 mAh স্পিডের থেকে 3600 mAh স্পিডের র্যামগুলো মোর পাওয়ারফুল, বাট আমার মনে হয় যেহেতু ও একজন প্রফেশনাল ভিডিও এডিটর না, কিংবা ফিউচারে যখন করবে তখন আশা করি র্যামের বাজার স্টেবল হবে অনেকটা, চাইলে আপগ্রেড করতে পারবে। কিন্তু আপাতত ওর জন্য এর চেয়ে বেশি স্পিডের র্যাম আসলেই দরকার নাই। একটু বুঝ দিয়েই চলতে হবে, কেননা এটা একটা বাজেট ফ্রেন্ডলি বিল্ড হতে যেতেছে। এই পিসিটা বানাইতে আমরা অনেক কিছু এক্সপেরিয়েন্স করছি, দীপের সাথে অনেকটা সময় কাটানো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ওরে যতটুকু কাছ থেকে দেখতাম না ততটুকু কাছ থেকে দেখছি। এই পিসিটা আমাদের প্রত্যেকের জন্য একটা এন্টারটেইনিং পারপাস ছিল। অনেক ভালো ভালো স্মৃতি এই পিসির সাথে আছে, যেমন রাত জেগে পিসি বিল্ড করা, ডিপ্লোর অফিস শেষ করে এসে আমার সাথে বসে পিসিটা নিয়ে বসা, ভিডিও দেখা, অনেক রকম মজা, আমাদের অভিজিতের হারায় যাওয়া, এই সব কিছু মিলে এইটা একটা মেমোরেবল জার্নি ছিল আমাদের জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পিসিটা তৈরিতে যে টেক টিম কাজ করেছে তাদের সাথে আমাকেও সংযুক্ত রেখেছে। মানে পুরো পিসিটা দেখা গেছে যে এমন মনে হয়েছে যে আমি আমার নিজের পিসি নিজেই তৈরি করেছি। এই টেক ল্যাবের টিম পুরো মানে বলা যায় রাত জেগে এই পিসিটার জন্য কাজ করে। তো পিসি তো আমরা রাত জেগে সবাই এনজয় করে তৈরি করে ফেললাম। এই টেক ল্যাব এবং তার টিম আমাকে পিসিটা সফটওয়্যার লোড থেকে শুরু করে পিসির যাবতীয় সেট আপ থেকে শুরু করে তারপর আমাকে বুঝিয়ে দেওয়া, আমি পিসি ইউজ করে কেমন সার্ভিস পাচ্ছি বা কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমার থেকে জানা, যোগাযোগ রাখা। একটাই কনসার্ন থাকবে যে এই পিসিটা যেন ডিপ্লোর জন্য একটা পারফরমেন্স বিস্ট হয়, ও যেন নিজেকে আরও গ্রো করতে পারে, এর থেকে আরও ভালো কোনো একটা আউটপুট নিয়ে আসতে পারে, যাতে আমরা একটা ফটোগ্রাফারের জন্য 3 লাখ থেকে 7 লাখ টাকার মধ্যে একটা পিসি বিল্ড করতে পারি। দীপের জন্য রইল অনেক শুভকামনা, দীপ জীবনে অনেক আগায় যাক। আর দীপের মতো এরকম কোনো ফটোগ্রাফার যদি আমাদের সাথে পিসি বিল্ডের জন্য জড়াইতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। আর হ্যাঁ, কেয়ার অ্যান্ড কিওর টেকনোলজিসকে অনেক ধন্যবাদ। বরাবরের মতো এইবারও তারা আমাদের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা, বেস্ট ওয়ারেন্টি বেস্ট প্রোডাক্টটা আমাদের কালেক্ট করে দিছে। তবে এইবারও তারা আমাদের যথেষ্ট হেল্প করছে, কিন্তু এইবার তারা আমাদের নন চ্যানেল প্রোডাক্টও নিতে বলছে, কেননা কিছু করার ছিল না, প্রোডাক্ট পাওয়া যেতেছিল না, বাট আমরা নিয়েই নাই। তারা অনেক কষ্ট করে হইলো আমাদের চ্যানেল প্রোডাক্টগুলোই খুঁজে দিছে। আশা করা যায় আমরা দীপ্লোর ফার্স্ট পিসিটা, ওর ড্রিমটা, ওর যে ইয়াং এজের ইমোশনটা, সেটা আমরা যথাসময়ে যথার্থভাবে ওরে ট্রান্সফার করতে পারছি। আর যারা এই পর্যন্ত চলে আসছেন তাদের অনেক অনেক থ্যাঙ্কস। আমরা এরকম আমাদের মোমেন্টগুলো, আমাদের টাইমগুলো, গল্পগুলো, আমাদের চিন্তাধারাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। যদি আসলে এই বিষয়টা আপনারা এই পর্যন্ত দেখে থাকেন, আপনাদের ইম্পর্টেন্ট মতবাদটা আমাদের দিবেন, কমেন্টে জানাবেন যে আমরা কি ভিডিওগুলো এরকমই রাখবো, নাকি আমরা জাস্ট একটা গদ বাঁধা বাউন্ডারি ভিডিও দিব যেখানে শুধু আলাপ হবে ব্র্যান্ড নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব টু দ্য টেক ল্যাব।